Okay, dear students, Assalamu alaikum. I am Khairul Alam, Assistant Professor, Department of English, Bhawal Badri Alam Government College, Gazipur. Welcome you to my online class. Today I will take class on Masters final year. Especially I welcome the students of Masters final year. I hope you all are well by the grace of Almighty Allah. We are passing a very crucial time in our country and as well as all over the world. So I think you should be alert, you should be conscious about your health so that you can stay well in your home. Before going to my main discussion, I will talk about our father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা জানো যে আমাদের বাংলাদেশের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ইতিহাস বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে অবশ্যই আমাদের জানতে হবে, আর আমরা যদি বঙ্গবন্ধুকে জানতে না পারি তাহলে বাংলাদেশকে জানতে পারবো না। অতএব বাংলাদেশকে জানা মানেই হচ্ছে বঙ্গবন্ধুকে জানা। যদি আমরা বঙ্গবন্ধুর ইতিহাস ভালোভাবে জানতে পারি তাহলেই আমরা সুন্দর করে এই দেশের ইতিহাস বুঝতে পারব। আমরা সবাই কম বেশি জানি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে। তারপরেও আমি একটু দৃষ্টিপাত করতেছি যে বঙ্গবন্ধুর পারিবারিক এবং রাজনৈতিক জীবনের উপরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন আমাদের বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নামক একটা ছোট্ট গ্রামে 1920 সালের 17 মার্চ। তার বাবার নাম ছিল শেখ লুৎফর রহমান, মায়ের নাম ছিল সায়রা খাতুন। বঙ্গবন্ধু ছিলেন তাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান। শেখ লুৎফর রহমানের 6 সন্ততি ছিল। শেখ মুজিবুর রহমান ছিলেন তার বড় সন্তান। তার 4 বোন ছিল এবং 2 ভাই ছিল। 4 বোন এবং 2 ভাই। প্রথম 2 ভাই ছিল, বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে বড়। আমি একটু সিরিয়ালি সেই 6 ভাই বোনের নাম বলতেছি। প্রথম শেখ মুজিবুর রহমান, শেখ আবু নাছের, শেখ ফাতেমা, শেখ আসিয়া, শেখ আমেনা, শেখ খাদিজা। 4 বোন এবং 2 ভাই ছিলেন। পরিবারের বড় সদস্য হওয়ার কারণে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি অনেক দায়িত্ববোধ পালন করতে হয়েছিল ছোটবেলা থেকেই। তো আমরা জানি যে বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সর্বশ্রেষ্ঠ নক্ষত্র। পৃথিবীর অন্য কোনো দেশের ইতিহাস খুঁজলে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে একজন ব্যক্তির কারিশমা বলে একটা দেশকে স্বাধীন করেছিলেন, যেটা শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম যেখানে উজ্জ্বল হয়ে আছে। একটা মাত্র ভাষণ আমরা জানি যে 7ই মার্চের ভাষণ, যে ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু সারা জাতিকে একত্র করেছিলেন এবং এই দেশকে স্বাধীন করেছিলেন। তো বঙ্গবন্ধু তার যে পত্নী ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তাদের সাথে খুবই সুসম্পর্ক ছিল এবং তার সন্তান সংখ্যা ছিল 5। প্রথম ছিল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার দ্বিতীয় সন্তান ছিল শেখ রেহানা, তারপরে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাছেদ। 5 সন্ততির জনক ছিলেন বঙ্গবন্ধু। তো আমি শুধু বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে সামান্য একটু কথা বলতে চাই, যেহেতু এটা আগস্ট মাস, শোকের মাস। বঙ্গবন্ধুকে আমরা
স্মরণ না করলে আমাদের যে জাতির ইতিহাস সেটা অপূর্ণ থেকে যাবে। যদি আমরা স্মরণ না করি, তার প্রতি আত্মার মাগফিরাত কামনা না করি, তাহলে আমাদের আলোচনাই অসমাপ্ত থেকে যাবে। এই জন্য আমি প্রথমেই আমার আলোচনার শুরুতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যত সদস্য শাহাদত বরণ করেছেন 15ই আগস্টে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলের বিধেয়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি শুধু 7ই মার্চের ভাষণের উপরে 3-4টা কথা বলবো। পৃথিবীতে বিখ্যাত মহামনীষী যারা আছেন তাদের 3টা ভাষণ উল্লেখযোগ্য। এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে গেটিসবার্গ অ্যাড্রেসের ভাষণ, আর একটা হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, আর নেলসন ম্যান্ডেলা তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটা ভাষণ আছে, যে ভাষণগুলোকে পৃথিবীর ইতিহাসে অত্যন্ত শ্রেষ্ঠ ভাষণ বলা হয়ে থাকে। আরও একটা ভাষণ আছে মার্টিন লুথার কিংয়ের, আমেরিকার নিগ্রো লিডার। এই সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ব্যতিরেকে বাকি যে 3টা ভাষণের কথা বললাম আমি, একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের, আর একটা হচ্ছে সেই মার্টিন লুথারের, আর একটা নেলসন ম্যান্ডেলার। সবগুলো ভাষণই ছিল লিখিত, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল অলিখিত, যে ভাষণের মাধ্যমে তিনি সমস্ত জাতিকে একত্র করতে পেরেছিলেন। সে ভাষণটা ছিল এত বেশি মাধুর্যপূর্ণ, এত বেশি আবেগময়ী, এবং মানুষকে তিনি এমনভাবে আকৃষ্ট করতে পেরেছিলেন যেটা পৃথিবীর কোনো ইতিহাসে এরকম ভাষণ আর নেই। তো আমি তোমাদেরকে নির্দেশ দিব, আদেশ করব বা উপদেশ দিব যে বঙ্গবন্ধুর জীবনকে আমাদের আরও ভালো করে জানতে হবে, তার রাজনীতিকে জানতে হবে, তার রাজনীতিকে বুঝতে হবে, তার যে মমত্ববোধ ছিল মানুষের প্রতি। তিনি আমেরিকার প্রেসিডেন্টকেও বলেছিলেন যে আসলে জনগণ যদি কারো পাশে না থাকে পৃথিবীতে সে কিছুই করতে পারে না। তিনি এভাবে হুমকি দিয়ে বলেছিলেন যে ভিয়েতনামে গিয়ে আমেরিকা মার খেয়ে এসেছে, তার কারণ জনগণ তাদের সাথে ছিল না। আর বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর সাথে ছিল বিদায় তিনি মাত্র 9 মাসে এই দেশটাকে কি করতে পেরেছিলেন, স্বাধীন করতে পেরেছিলেন। অতএব জনগণই যে ক্ষমতার মূল উৎস, সেটা একমাত্র বঙ্গবন্ধু খুব ভালো করে বুঝতে পেরেছিলেন, এবং তিনি মানুষকে শিখিয়েছেন যে আসলে জনগণই সকল ক্ষমতার মূল উৎস। তাতে আমাদেরকে বঙ্গবন্ধুকে চিনতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে, এবং বঙ্গবন্ধু সেই দেখানো পথেই বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সেই সোনার বাংলা গড়ার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, আমরাও সেই প্রচেষ্টা বেগবান করার জন্য তার অংশ হিসাবে আমরাও চেষ্টা করব যাতে করে জাতিকে আমাদের মেধা মনন দিয়ে, আমাদের চিন্তা চেতনা দিয়ে আমরা এগিয়ে নিতে পারি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে আমরা যাতে কি করতে পারি, সফল করতে পারি। ইন মাস্টার্স ফাইনাল ইয়ার I will teach modern novel. The first one is The Old Man and the Sea. The Old Man and the Sea, whose writer is Ernest Hemingway. His full name is Ernest Miller Hemingway. Ernest Miller Hemingway. He is an American writer, also a Nobel Prize winner as well as Pulitzer Prize winner. Ernest Hemingway is an American writer who had the experience of 2 world wars in his lifetime. The Old Man and the Sea is a short novel written by the American author Ernest Hemingway that was written in 1951 when he was in Cuba, and it was published in 1952.
If we analyze the novel, we see it was the last major work of fiction by Hemingway that was published during his lifetime. One of his most famous works, it tells the story of Santiago, an aging Cuban fisherman who struggles with a giant marlin far out in the Gulf Stream of the coast of Cuba. It is the primary outline of the novel. It is a short novel on the life of Santiago, a fisherman in Cuba. When Ernest Hemingway was in Cuba, he wrote this novel in 1951. Before going to the main discussion of the novel, or before telling the story, I will focus on the life of Ernest Hemingway. Ernest Hemingway was born on 2nd July. Born 21st July 1899 at Oak Park. It is the place in USA, Oak Park in the state Illinois. He was born 21st July in 1899 at Oak Park, Illinois in the USA. Death. Second July 1961. At Ketchum. In Idaho Estate of USA. If we count his lifespan, he was alive for 61 years. 61 years. His duration of life was only 61 years. Ernest Hemingway was not only a novelist, he was also a journalist, also a short story writer, also a sportsman in his lifetime. His style, iceberg theory, was very popular at that time, and it had a strong influence on 20th century fiction. On 20th century fiction, he made a great influence for his great iceberg theory. About iceberg theory, I will discuss on my next class. In his lifetime, he had published 7 novels, he had written 7 novels, 6 short story collections, and 2 non-fictional works. 2 non-fictional works. He started his career as a reporter in a newspaper, but before going to his career, I will talk about his early childhood or his early life and education. His father was a physician
and his mother was a musician. He was a great artist at that time. He is a great modern artist. His first novel was The Sun Also Rises. The Sun Also Rises, which was written in 1926 when he was in First World War in Italy. He wrote this novel he wrote this novel in 1926. I will focus on his married life because he was greatly shocked by his first love in his lifetime. When he was in First World War as an ambulance driver in Italy, then he fell in love with a nurse in the hospital. Before going to this discussion, I will tell you about his early life. In his lifetime, he went to school in 1913, Forest Wood School, most probably. It was his first schooling, and after the completion of his school education, he started his career as a reporter in a newspaper of America. The name of that newspaper was the Kansas City. So he started his career as a newspaper reporter in the American news portal or newspaper named the Kansas City. Then he wanted to join American Army during the First World War, but for the lack of his eyesight, he could not join the American Army. But he had the great determination to join the First World War as a patriot. That is why he joined the war as an ambulance driver of Red Cross Society, we know, or you know. He joined himself in that war as an ambulance driver in 1918. The First World War was started in 1914, but he joined as an ambulance driver in 1918. And he helped the soldiers or the wounded soldiers to reach them as far as possible to the hospital. That is why he showed his bravery. At that time, he was greatly wounded by a mortar shell. After that, he was taken to the hospital. In that hospital, he was there in near about 6 months. At that time, he fell in love with a nurse named Agnes von Krobowski. He loved her very much. When he was wounded in the First World War, after that he went to France. From France he returned USA in 1919, and there was a proposal with Agnes von that she will go to America and she will marry Ernest Hemingway. But
some days later he received a letter from Ognis Von that she will not marry Ernest Hemingway, and she has already married a soldier of a Italian army, and she told Ernest Hemingway to marry others. From this frustration, Ernest Hemingway in his lifetime he frustrated many girls through his marriage. He had four wives, and from this shock he left all his wives before leaving him by his wife. This is a very crucial event in his life. His first wife was Hadley Richardson, whom he married in 1921, and he divorced her in 1927. খুবই চমৎকার একটা ব্যাপার যদি আমরা লক্ষ্য করি এখানে, যে তিনি তার জীবদ্দশায় যেহেতু একজন মেয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন, যে মেয়ে তাকে বিয়ে করার কথা বলেছিল, সেই যে ইটালিয়ান একজন নার্স যার নাম ছিল অগ্নিস ভন ক্রোজবর্গি, সে তাকে প্রত্যাখ্যান করার ফলে তিনি চিন্তা করেছিলেন যে এর প্রতিশোধ আমি নেবই, এবং সেই প্রতিশোধ অগ্নিস ভনের উপরে না নিতে পেরে তিনি নিয়েছিলেন অন্য মেয়েদের উপরে। কিভাবে? যে তিনি যাদেরকে বিয়ে করেছিলেন কারো সাথেই দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেননি, এবং ওই মেয়েরা তাকে ছেড়ে যাওয়ার আগেই বা তার স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার আগেই তিনি তাদেরকে ত্যাগ করেছিলেন, এবং সেইভাবে তিনি 4 জন স্ত্রীকে গ্রহণ করেছিলেন এবং খুব স্বল্প সময়ে তাদের সাথে সংসার করেছিলেন এবং তাদেরকে ডিভোর্স দিয়েছিলেন। আমি যদি লিস্ট হিসাবে একটু বলি তোমাদেরকে, his first wife was Hadley Richardson, whom he married in 1921 and divorced 1927. His second wife, Pauline Pfeffer, whom he married in 1927. প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন 1927 সালে, দ্বিতীয় স্ত্রীকে তিনি বিয়ে করেছেন 1927 সালে, পরবর্তীতে তাকে ডিভোর্স দিয়েছেন 1940 সালে। তার তৃতীয় স্ত্রী মার্থা গেলহর্ন, যাকে তিনি বিয়ে করেছিলেন ওই একই সালে 1940 সালে, এবং তাকে ডিভোর্স দিয়েছেন আবার 1945 সালে। তার ফোর্থ স্ত্রী মেরি ওয়েলস, তাকে তিনি বিয়ে করেছিলেন 1946 সালে। তার ডিভোর্সের তারিখটা কোথাও পাওয়া যায়নি, কখন তিনি তাকে ডিভোর্স দিয়েছিলেন। আমি আগেই বলেছি his father was a physician whose name was Edmund Hemingway, and her mother name was Grace Hall Hemingway. She was a musician. যে কথা বলেছিলাম যে পৃথিবীতে একমাত্র রাইটার হিসাবে আর্নেস্ট হেমিংওয়ের নাম উচ্চারণ করা যায় যে যার 2টা বিশ্বযুদ্ধ দেখার মতো বাস্তব অভিজ্ঞতা ছিল, এবং যে অভিজ্ঞতার কারণে তার যে লেখনীগুলো, তার যে নোভেলগুলো, তার যে ফিকশনগুলো, সেই ফিকশনের মধ্যে যুদ্ধবিরোধী বা এন্টি ওয়ার একটা সেন্স তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার সমস্ত লেখনীর মধ্যে। তিনি প্রথম বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স ড্রাইভার, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি জয়েন করেছিলেন একজন জার্নালিস্ট হিসাবে বা সাংবাদিক হিসাবে। He had another experience of a war. He had also joined in Spanish Civil War. স্পেনে যে গৃহযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও তিনি সংবাদ কভার করার জন্য জার্নালিস্ট হিসেবে তিনি সেখানেও গিয়েছিলেন। তো এভাবে আমরা দেখতে পাই যে আসলে আর্নেস্ট হেমিংওয়ের যে জীবন বা তার যে কেরিয়ার সেটা অত্যন্ত সমৃদ্ধ এবং নানা রকম অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি কিউবাতেও গিয়েছিলেন নানা রকম সংবাদ তথ্য সংগ্রহ করার জন্য, এবং সেখানে বসেই
আজকের যে নোবেল নিয়ে আমরা আলোচনা করার চিন্তা করতেছি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সেই নোবেলটা তিনি কিউবাতে বসেই লিখেছিলেন এবং সেটা পাবলিশও করেছিলেন সেখানে বসে। তার জীবদ্দশায় অন্যতম দুইটা বিখ্যাত পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি 1951 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। পুলিৎজার পুরস্কার আমেরিকার ইতিহাসে অত্যন্ত গৌরবজনক একটা পুরস্কার, এবং তিনি তার যে নোবেলগুলো আছে আমরা যেটা পড়তেছি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটার সহ আরও কয়েকটা নোবেলের জন্য তিনি সম্মিলিতভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন 1954 সালে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1954 সালে। তো মোটামুটি এই হলো আমাদের আর্নেস্ট হেমিংওয়ের জীবনকাল, যে জীবনকালে তিনি অনেক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, এবং তিনি যে আর একটা বিখ্যাত নোভেল লিখেছিলেন এ ফেয়ারওয়েল টু আর্মস, যে হুইচ ওয়াজ পাবলিশড ইন 1929, এটা সেই প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের যে বিভীষিকাময় কাহিনী সেটা তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেই যুদ্ধের মাধ্যমে, সেই নোবেলের মাধ্যমে। তার মৃত্যু নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, তিনি প্লেন ক্র্যাশ হয়ে একবার আহত হয়েছিলেন। ইট ওয়াজ এ প্লেন ক্র্যাশের মাধ্যমে আহত হয়েছিলেন। আহত হওয়ার পরে অনেক দিন তিনি হসপিটালে ছিলেন এবং তারপরেই তিনি মারা গিয়েছেন 1961 সালের জুলাই মাসের 2 তারিখ। So this is all about